ওয়েলকাম বয়স্কুল মেধাবী বিদ্যামন্দির এইচএস ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের অ্যাকাউন্টেন্সি ক্লাস করব। অংশীদারি কারবারের লাভ লোকসানের হিসাব, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টটা তোমাদের করাবো। অংশীদারি কারবার বলতে আমরা কি বুঝি? দুই বা ততোধিক ব্যক্তি নিয়ে চুক্তির মাধ্যমে যখন তারা লাভ লোকসানের লাভ ক্ষতির উদ্দেশ্যে যখন কোনো কারবার পরিচালনা করে তখন তাকে বলা হচ্ছে অংশীদারি কারবার। তাহলে অংশীদারি কারবার মানে হচ্ছে একের অধিক মালিকানা থাকবে। আমরা ইলেভেনটা কিন্তু এক মালিক কারবার নিয়ে চালিয়ে এসেছি, টুয়েলভে কিন্তু ঠিক তার উল্টো। এখানে কিন্তু অংশীদারি কারবার নিয়ে আমরা ম্যাক্সিমাম অঙ্ক করবো। এখানে এক মালিক কারবারটা কিন্তু কম আছে। তো এই অংশীদারি কারবারের সদস্য সংখ্যা কজন হতে পারে? না, মিনিমাম 2 জন, কিন্তু ম্যাক্সিমাম 20 জন। আর ব্যাংকিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে ম্যাক্সিমাম কিন্তু 10 জন। 10 জনের বেশি অংশীদারি কারবারে আসবে না। তা আজকে তোমাদের প্রফিট লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টটা শেখাবো। আমি একটা ছক তৈরি করেছি খাতায়। এই ছকে যে জিনিসগুলো আছে সব এন্ট্রিগুলো আমার করা আছে, তোমরা একটু দেখে নাও। প্রথমে লিখবো ইন দ্য বুকস অফ ABC। আমি ABC 3 জন পার্টনার ধরে নিয়েছি। সেখানে তোমাদের যার নাম থাকবে সেই নাম তোমরা লিখবে। তার নিচে লিখেছি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড বলে ডেট হবে, আমি ডেট দিইনি। বাঁ দিকটা ডেবিট এবং ডান দিকটা ক্রেডিট। এইখানটা পার্টিকুলার্স এবং এইখানটা দুটো অ্যামাউন্ট, আবার পার্টিকুলার্স, অ্যামাউন্ট। এই হচ্ছে আমাদের ছক। এই অঙ্কটা করার আগে আমাকে অঙ্কে নেট প্রফিট দেওয়া থাকবে, অর্থাৎ নেট প্রফিট থেকেই কিন্তু প্রফিট লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট করা হয়, নেট প্রফিটের ব্যালেন্স দিয়ে। তো যেটা নেট প্রফিট দেওয়া থাকবে অঙ্কে, আমরা লিখবো বাই নেট প্রফিট, ব্যাকেট লিখবো কি ট্রান্সফার ফ্রম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। যদি নেট লস হয় তাহলে আমরা এইদিকে এন্ট্রি করবো টু নেট লস। আমি এটা লিখে নিব, কিন্তু যদি নেট লস হয় তাহলে বাঁ দিকে এন্ট্রিটা হবে। আবার অনেক সময় আমরা বাই নেট প্রফিট না লিখে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টও লিখতে পারি। ব্যাকেট লিখবো নেট প্রফিট ট্রান্সফার। সেক্ষেত্রে যাক, তুমি বাই প্রফিট লস লিখো, বাই নেট প্রফিট লিখো, যা লিখবে বোধ আর কারেক্ট। এবার বাঁ দিকটা হচ্ছে ডেবিট দিকটা, ব্যবসার হচ্ছে ব্যয়ের দিক, আর ক্রেডিট দিকটা ব্যবসার হচ্ছে আয়ের দিক। তো এখানে ব্যবসার একটা মাত্রই আয়ের এন্ট্রি হয়, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংস। ইন্টারেস্ট অন ড্রয়িংস মানে কি? পার্টনাররা ব্যবসা থেকে ড্রয়িংস করে, তার জন্য ব্যবসাকে তাদের সুদ দিতে হবে, এবং সেই সুদটা হচ্ছে ব্যবসার কিন্তু আয়। তাহলে সেখানে আমরা বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস বলে এন্ট্রিটা লিখবো। লিখে ABC 3 জনের ইনারে লিখবো, লিখে যোগ করে আউটলাইন পাঠিয়ে দেবো। এই হলো ইন্টারেস্ট অন ড্রয়িংস। এই একটাই হচ্ছে আয়ের দিক, আর সবই কিন্তু ব্যয়ের দিকে হবে, বাঁ দিকে এন্ট্রি। যেমন প্রথমটা আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, অর্থাৎ অংশীদারটা আমাকে মূলধন দিয়েছে, আমি সেখান থেকে সেই সুদ ব্যবসা তোমাকে দেবে, তাহলে এটা ব্যবসার দিকে কিন্তু ব্যয়ের। তাহলে কি লিখবো? টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে ABC ইনারে লিখবো, লিখে যোগ করে আউটলাইন পাঠিয়ে দেবো। তারপর আছে টু পার্টনার স্যালারি অ্যাকাউন্ট। যদি পার্টনাররা স্যালারি পেয়ে থাকে, এখানে BC লিখেছি। যদি অঙ্কে A থাকে A দেবে, যা থাকবে। আমি এটা বোঝানোর জন্য B আর C কে দিয়েছি। তাহলে B স্যালারি কত, C স্যালারি কত যোগ করলাম, করে আমি আউটলাইনে পাঠিয়ে দিলাম। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট। কোনো পার্টনার ব্যবসাকে সুদ ইন্টারেস্ট লোন দিয়ে থাকে, তাহলে লোন দিলে ব্যবসাকে সুদ দিতে হবে। সেই সুদ কদিনের দেবে সেটা অঙ্কে উল্লেখ থাকবে। তুমি 2 মাসের দেবে কি 3 মাসের দেবে কি 6 মাসের দেবে, য মাসের উল্লেখ থাকবে, তোমাকে সেই তত মাস ক্যালকুলেশন করে এন্ট্রি হবে ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট বলে। যদি A হয়, B হয়, C হয়, যে হবে তার নাম দিয়ে একদম আউটলাইনে পাঠিয়ে দেবে। এবার যদি কমিশন, যদি টু পার্টনার্স কমিশন, অর্থাৎ যদি কেউ কমিশন পাই, সেই ব্যক্তির নাম দিয়ে পার্টনার্স কমিশন বলে ABC যার নাম দেবে দিয়ে আউটলাইনে পাঠিয়ে দেবে। এই হলো আমাদের মোটামুটি সমস্ত এন্ট্রিগুলো এখানে লিখলাম। এরপর আছে রিজার্ভ এন্ট্রিটা সবচেয়ে লাস্টে হয়, অর্থাৎ আমার লাভের কিছু অংশ পড়ে থাকার পর
তার কিছু অংশ আমাদের রিজার্ভ পাঠাতে হয়, তাই সব এন্ট্রি হয়ে যাওয়ার পর রিজার্ভ এন্ট্রিটা হয়। তাহলে সেখানে একটা পার্সেন্টেজ থাকবে বা একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে, যেটাই থাক না কেন আমাকে টু রিজার্ভ বলে সেই টাকাটা এখানে পাঠাতে হবে। এই রিজার্ভ এন্ট্রি হয়ে যাওয়ার পর আমি ক্রেডিট দিক থেকে ডেবিট দিকটা বাদ দেওয়ার পর যে অবশিষ্ট টাকাটা পড়ে থাকবে সেইটা তিনজনের মধ্যে ভাগ হবে। কি লিখবো? টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এ বি সি দিয়ে তিনজন এখানে যোগ করব, করে আমি আউটলাইন পাঠিয়ে দেবো। নিচে লিখব শেয়ার অফ প্রফিট ট্রান্সফার, এই কথাটা লিখব। এবার এই রেশিও তোমাকে বইয়ে দেওয়া থাকবে। যদি রেশিও না দেওয়া থাকে তাহলে কি হবে? আমি তলায় নোট দিয়ে নেবো যে রেশিও উল্লেখ না থাকায় আমি 1:1:1 বা ইকুয়াল পার্টনার হিসাবে ধরলাম। এই নোট দিয়ে আমি সমানভাবে 1/3 প্রফিট দিয়ে আউটলাইনে পাঠিয়ে দেবো। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংসের ক্ষেত্রে। ইন্টারেস্ট অন ড্রয়িংসে একটা ডেটের উল্লেখ থাকবে। যদি ডেট উল্লেখ থাকে তাহলে তো নো প্রবলেম, কারো 6 মাস, কারো 7 মাস, কারো 9 মাস, আমি ডেট দিয়ে আমি ড্রয়িংসের ইন্টারেস্টটা কষে দেবো। কিন্তু যদি ডেটের উল্লেখ না থাকে তাহলে কী হবে না, ডেটের উল্লেখ না থাকলে আমি সবসময় 6 মাসের ধরে নেবো। তাহলে নোট দেবো যে ড্রয়িংসের ডেটের উল্লেখ না থাকার জন্য আমরা 6 মাসের সুদ ধার্য করলাম। এই নোট দিয়ে আমরা সবসময় ড্রয়িংসের উপর 6 মাসের সুদ ধার্য করে দেব। আবার কোনো সময় লেখা থাকে, এরকম প্রবলেম আছে যে ইন্টারেস্ট অন ড্রয়িংস ফর এর জন্য ইন্টারেস্ট অন ড্রয়িংস কত থাকবে না, বলা থাকে যে সে ড্রয়িংস করেছে বিগিনিং অফ ইচ মান্থ, মানে প্রত্যেক মাসে প্রথমেই সে ড্রয়িংস করেছে, এই উল্লেখ থাকতে পারে। আবার দেখা যেতে পারে যে লেখা থাকলো বি সে প্রত্যেক মাসের শেষে ড্রয়িংস করেছে, এটা হতে পারে। আবার দেখা গেল সি সে প্রত্যেক মাসে ড্রয়িংস করেছে, এটাও থাকতে পারে। যদি এরম থাকে তাহলে আবার ড্রয়িংসের ক্যালকুলেশনটা একটু আলাদা ধরনের হবে। কীরকম হবে না, এ যদি তার ড্রয়িংস করে প্রত্যেক মাসের প্রথমে, অর্থাৎ এর ক্ষেত্রে যদি সে প্রত্যেক মাসের প্রথমে ড্রয়িংস করে তাহলে লিখব এর ক্ষেত্রে বিগিনিং অফ ইচ মান্থ, অর্থাৎ প্রত্যেক মাসের প্রথমে। তাহলে কি লিখবো? যদি ধরো 500 টাকা করে সে তুলেছে, তাহলে 500 গুণ 12, মনে করলাম রেট অফ ইন্টারেস্ট আছে 6%, তাহলে 6/100 ইন্টু 6.5/12 দিয়ে গুণ করতে হবে, করে যেটা আসবে সেইটা এইখানে বসবে। তা তোমাদের প্রশ্ন হচ্ছে 6.5/12 কেন না, 6.5/12 কেন, এটা আমি তোমাদের ক্লাস যখন করবো তখন তোমাদের শেখাবো। এখন তোমরা 6.5/12 হয় এইটুকু জেনে রাখো, আমি পরবর্তীকালে তোমাদের ক্লাসে গিয়ে এটা বলবো 6.5/12 কেন। তাহলে বিগিনিং অফ ইচ মান্থ হলেই আমাকে 6.5/12 দিয়ে গুণ করতে হবে। এবার লেখা আছে বি সে করছে এন্ড অফ ইচ মান্থ, অর্থাৎ প্রত্যেক মাসের শেষে। তাহলে কেমন গুণটা হবে? 500 গুণ 12 গুণ 6/100 গুণ 5.5/12, অর্থাৎ প্রত্যেক মাসের শেষে বললে 5.5/12 দিয়ে আমাকে গুণ করে দেখাতে হবে। আর যদি সি এর থাকে, প্রত্যেক মাসে ড্রয়িংস ইন ইচ মান্থ, মানে প্রত্যেক মাস, সেখানে প্রথম শুরু কিছু বলছে না, প্রত্যেক মাসে সে ড্রয়িংস করেছে, তাহলে কি হবে? 500 গুণ 12 গুণ 6/100 গুণ 6/12 হবে, যেহেতু প্রত্যেক মাসে ড্রয়িংস করেছে। তাহলে বিগিনিং অফ ইচ মান্থ হলে 6.5/12, এন্ড অফ ইচ মান্থ হলে 5.5/12, আর প্রতি মাসে যদি বলা থাকে তাহলে 6/12। এই 3 ক্যাটাগরি তোমার ইন্টারেস্টের ক্ষেত্রে ক্যালকুলেশন হবে। এটা স্টুডেন্টরা এটা ভালো করে মনে রাখবে, পরীক্ষার সময় আসে। এই অঙ্ক কম্পালসারি প্রতি বছরে আসবে, এর বাইরে কোনো এন্ট্রি আশা করি আসবে না। তোমরা যদি এইটাকে ভালো করে, এই ছকটাকে যদি ভালো করে মেনটেন করো, তাহলে তোমরা এই অঙ্কটা তোমরা সহজেই পারবে।
আজকে এইটুকুনি তোমাদের শেখালাম। তোমরা বাড়িতে প্রবলেম বই থাকলে প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন চ্যাপ্টারটা খুলে কয়েকটা অঙ্ক করার চেষ্টা করো। যদি তোমাদের আটকে যায়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা আমার ফোন নাম্বার আছে, আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেম একই, তোমরা ফোন করবে, আমি তোমাদের সলভ করে দেবো। আর যদি আরো ক্রিটিক্যাল কোনো প্রবলেম থাকে তাহলে স্কুল খুলে তোমাদের অবশ্যই সেগুলো সলভ করে দেবো, নো প্রবলেম। আজকে এই